বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতান মোহাম্মদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকের দ্বিতীয় পর্বে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের যে দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল এবং 1975 সালে যে অধ্যায় থেকে আলোচিত হয়েছিল, সে অধ্যায়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আমরা যে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো 1972 সালের সংবিধানের যেটা বৈশিষ্ট্যসমূহ। তোমাদের প্রশ্ন আসতে পারে এমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করা, অথবা প্রশ্নটা এমনভাবে আসতে পারে 1972 সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল, অথবা তোমাদের আসতে পারে 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোমাদের এই সম্পর্কে আলোচনা আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সংবিধান একটি দেশের লিখিত দলিল। তোমাদের শুরুতেই প্রশ্নটা আলোচনা করতে তোমাদের যেটা আসবে যে সংবিধানটা তোমাদের এটার একটা ভূমিকা দিবে। ভূমিকাটা কি? সংবিধান একটা দেশের কি লিখিত দলিল এবং সমস্ত প্রকার আইনের উৎসটা হচ্ছে সংবিধান। তো 1971 সালের পূর্বে বাংলাদেশের নিজস্ব সংবিধান ছিল না বিদায় স্বাধীনতার পর সংবিধানের পর প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেহেতু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পাকিস্তান আমলে তখন এক সংবিধান ছিল না, যার কারণে বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর এদেশে একটা দেশটা চালাতে হলে একটা আইনের প্রয়োজন আছে, আর আইন ছাড়া কোনো কিছুই চলতে পারে না। তো সেই হিসাবে সংবিধান প্রণয়ন অতীব জরুরি। তো মাত্র 9 মাসের ব্যবধানে বাংলাদেশের জন্য একটি শাসনতান্ত্রিক বিধান প্রণয়ন করা হয়েছিল, যেটা অনেক গৌরবের বিষয় আমাদের। তো বাংলাদেশ সংবিধানের যেই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি প্রথমে একটি খসড়া সংবিধান প্রণয়ন করে। 1972 সংবিধান রাষ্ট্র পরিচালনা শাসনতান্ত্রিক বিধিবিধান সংক্রান্ত বেশ কিছু বৈশিষ্ট্যর ভিত্তি করে গড়ে ওঠে, যা বাঙালির স্বাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। এবং গণপরিষদ খসড়া সংবিধান চূড়ান্তভাবে অনুমোদন করলে 1972 সালের 16 ডিসেম্বরে সংবিধানটি কার্যকর হয়। তো এখানে তোমাদের এই ভূমিকার মধ্যে একটা জিনিস স্পষ্ট উল্লেখ করতে হবে যে বাংলাদেশ সংবিধানের প্রণয়ন কমিটির সংবিধান কে প্রথমে প্রণয়ন করে, সেটা কার নেতৃত্বে? সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। তো ভূমিকার পরে তোমাদের যে বিষয়গুলো আসবে, যেটা আর কি সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি। তো বাংলাদেশের সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলো তোমরা পর্যায়ক্রমে একটা ধারাবাহিকতা রেখে করতে পারো, অথবা কোটেশন আকারেও দিতে পারো, যেটা হয়তো কোটেশন আকারে দিলে তোমাদের আলোচনার সুবিধাটা আরও একটু সহজ হয়ে যায় আর কি। তো 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়, তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছিল। বাংলাদেশের জনগণ যে উদ্দেশ্য করে এই দেশকে স্বাধীন করেছিল, সেটার একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছিল এই সংবিধানের মধ্যে। নিচে 72 সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। তো আমাদের যে বাংলাদেশ সংবিধানের যে প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হলো লিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থী, 72 সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই সংবিধান একটি লিখিত দলিল। এই সংবিধানের প্রতিটি বিষয় লিখিত। এই সংবিধান একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 4টি তফসিল লিখিত রয়েছে। এছাড়া 153টি অনুচ্ছেদের সমন্বয়ে গঠিত এই সংবিধান এর প্রথম ভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে জাতীয় সংসদ, ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন, অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রক, নবম বিভাগে কর্ম কমিশন, দশম ভাগে সংবিধান সংশোধন ও একাদশভাবে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে লিখিত সংবিধানের যে টপিকসগুলো। এখন আমাদের সংবিধানের যে ভাষা, বাংলাদেশের সংবিধানের ভাষা দুই প্রকারে হয়েছে, একটা বাংলা এবং একটা ইংরেজি। এবং এই সংবিধানে বাংলা ভাষাকে একমাত্র রাষ্ট্র হিসাবে ও বিশ্বকবি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটির প্রথম 10 চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে। 1972 সংবিধানে দেশের নাগরিকদের বাঙালি হিসাবেই
উল্লেখ করা হয়। অর্থাৎ 1972-এর সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো বাংলা ভাষার ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, এটা তৃতীয় নাম্বার আসবে, সংবিধান কি ধরনের। তো আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়। 72 সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই সংবিধান হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না। সংবিধান পরিবর্তনের জন্য সংসদ সদস্যের 2/3 ভোটের প্রয়োজন হয়। তবে এই সংবিধানের কিছু ধারা ইচ্ছা করলে পরিবর্তন করা সম্ভব হয় না। তাই 72-এর সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান হিসেবে প্রয়োজন আখ্যায়িত করা হয়। তাছাড়া 2/3 ভোট না পেলে কোনো বিষয় পরিবর্তনযোগ্য নয়। চতুর্থ ধাপ আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4 আদর্শকে গ্রহণ করা হয়েছে। একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং একটা ধর্মনিরপেক্ষতা। তো এর মূল লক্ষ্য ছিল এক সমাজ প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। 1972 সালের এই সংবিধানের অন্যতম মূল বৈশিষ্ট্য ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংযোজন করা, যা রাষ্ট্র ব্যবস্থার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পঞ্চম যেই পার্ট সেটা হলো সংসদীয় শাসনতন্ত্র প্রণয়ন। 72-এর সংবিধান আরেকটি বৈশিষ্ট্য ছিল সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা প্রণয়ন করা। 1972 সংবিধানের মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থার প্রবর্তনকারী প্রধানমন্ত্রীর হাতে সমস্ত প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত করে উক্ত সংবিধানে রাষ্ট্রপতিকে উপাধি সর্বস্ব করা হয়। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট, আমাদের এই সংবিধানে একটি এক কক্ষ বিশিষ্ট এবং 300 সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত 15 জন মহিলার সদস্যদের সমন্বয়ে আইনসভা গঠনের বিধান করা হয়। আমাদের সংবিধানের মৌলিক অধিকারের যে উল্লেখ্য, 72 সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো কি, তোমরা লিখবে এই ক্ষেত্রে, 72 সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য মানুষের মৌলিক অধিকার লিপিবদ্ধ করা। সংবিধানের 27 থেকে 44-এর অনুচ্ছেদে মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়। সংবিধানের 44 নং অনুচ্ছেদ দ্বারা সুপ্রিম কোর্টকে সকল ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করার রক্ষা কবচ করা হয়েছে। অর্থাৎ সংবিধানের দ্বারা মানুষের চলাফেরা, বাক স্বাধীনতা, সংগঠন, সমানাধিকার প্রভৃতি মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এরপরে মানুষের মৌলিক অধিকার আইনের দ্বারা বিধিবদ্ধ হিসেবে স্বীকৃতি হয়েছে। এবার আমাদের সংসদ সদস্যদের শৃঙ্খলা। তো কেন কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করলে বা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তিনি তার সংসদ সদস্যপদ হারাবেন। এক্ষেত্রে বলা যায়, কোনো সংসদ সদস্য যদি তার নিজ দলের কোনো মূলনীতির উপরে, কোনো সিদ্ধান্তের উপর যদি সে তার অনাস্থা জ্ঞাপন করে, তখন যদি সে অনাস্থা জ্ঞাপন করলে তার সংসদ সদস্যপদ হারিয়ে ফেলবেন। তারপরে সেটা বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 70-এ উল্লেখ আছে। সরকারের স্থিতিশীলতার স্বার্থে বিধান করা হয়। ন্যায়পালের বিধান 8 নম্বরে যেটা পড়বে, বাংলাদেশের সংবিধান আরও একটি বৈশিষ্ট্য হলো ন্যায়পালের পদ সৃষ্টি। সংসদ আইনের দ্বারা এই পদ সৃষ্টি করতে পারবে। ন্যায়পাল যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজন তদন্ত পরিচালনা করতে পারবেন। তিনি একমাত্র সংসদের নিকট দায়ী থাকবেন। প্রিয় শিক্ষার্থী, একটা কথা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশের যে ন্যায়পাল সে সংসদের নিকট দায়ী থাকবেন। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের আওতায় প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবেন। সংবিধানের এ ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সংবিধানের যে মূল বৈশিষ্ট্যর আরেকটি বৈশিষ্ট্য হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থার অতিরিক্ত সংসদ সদস্য আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ, বদলি, বরখাস্ত, পদোন্নতি, দণ্ড এবং রাষ্ট্রায়ত্ত সম্পত্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়াদি এর এখতিয়ারভুক্ত। তোমরা এই সমস্ত আরও বই পড়লে আরও ডিটেলস অনেক কিছু পাবে বৈশিষ্ট্যগুলা। তো সর্বশেষ তোমরা যে উপসংহার হিসাবে তোমরা লিখতে পারো যে পরিশেষে বলা যায় 1972-এর সংবিধান ছিল একটি লিখিত দুষ্পরিবর্তনীয় শাসনতান্ত্রিক দলিল। এটি ছিল একটি ব্যাপক সুলিখিত দলিল এবং এই উপমহাদেশের অন্যান্য সংবিধানের তুলনায়
তুলনায় উন্নত মানের। কোনো ক্ষেত্রে দুর্বলতা এবং থাকলেও এ সংবিধান জনগণের তৎকালীন আশা আকাঙ্ক্ষা ব্যাপকভাবে প্রতিফলিত হবে। এই সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনি আইনের মূল উৎস হিসাবে ভূমিকা পালন করেছিল। তাই 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য সাংবিধানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এ কথা বলা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করেছি। তারপরে এই বড় প্রশ্ন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো যে 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, সেটা আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছ এবং তোমাদের যেই দীর্ঘদিনের ক্লাস বঞ্চিত হচ্ছ সেটার কিছুটা হইলে অভাব মিটবে। তো তোমরা ভবিষ্যতে আমরা আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, সেই পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো এবং সবাই নিরাপদ থেকো, ঘরে থেকো। খুদা হাফেজ।